আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের ভিডিওটা একটা স্পেশাল ক্লাস হিসেবে আমি দিচ্ছি, যদিও এটা আমি সবার জন্য দিই না। অনেক আমার স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় কোচিং করতেছে, চট্টগ্রাম, ঢাকাতে অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন কোচিং করতেছে, তারা অনেকেই রিকোয়েস্ট করছে বা পার্সোনালি অনেকেই বলছে যে কিছু কোশ্চেন সমাধান করে দেওয়ার জন্য। তো যেহেতু তাদেরকে দিচ্ছি, তাদের উদ্দেশ্য করে আমার ফলোয়ার যারা আছে বা যারা এখানেও আছে যারা কোচিং করতে অলরেডি, এটা আমি আমাদের কোচিং এ ইউনিভার্সিটি অ্যাডমিশন 8 শাখায় আমি এগুলো সমাধান করে ফেলছি। এরপরেও আবার ফর্মালি আমি একটা ক্লাস দিচ্ছি এটার উপরে, অর্থাৎ 47তম বিসিএস যে ইংলিশ পার্টটা ছিল, এই পার্টে যে গ্রামার অংশটা ছিল, গ্রামার থেকে যে কোশ্চেন গুলো আসছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এই কোশ্চেন গুলো যতটুকু পারি। এখানে 3টা কোশ্চেন লেখা গেছে, আরো কিছু কোশ্চেন আমি লিখে লিখে সমাধান দিব ইনশাআল্লাহ। অনেকে রিকোয়েস্টে ক্লাসটা দেওয়া, এবং যারা ইন্টারমিডিয়েটে আসো তোমাদের জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ হইতে পারে, যেহেতু তোমরা অনেকেই এখন থেকে চিন্তা করতেছো, অনেক এখন থেকে স্বপ্ন দেখতেছো তোমরা ইউনিভার্সিটিতে পড়বা। তো বিসিএস কোশ্চেন আর ইউনিভার্সিটি কোশ্চেন প্রায় অনেকটা কাছাকাছি, একটু ডিফারেন্ট থাকে, অনেকটা কাছাকাছি। বিসিএসটা হয়তো আরেকটু আপডেট লেভেলের হয় আর কি, কিন্তু একটু কাছাকাছি। তুমি চাইলে কিন্তু এই কোশ্চেন গুলো সমাধান করতে পারো। এগুলো করলে তুমি কিছুটা বুঝতে পারবা যে কোন পার্ট থেকে কোশ্চেন বেশি হয় বা গ্রামারের কোন অংশ থেকে কোশ্চেন আসে। এটা তোমার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো এই প্রতিটা পার্ট একটা একটা করে বোঝানোর। যারা হচ্ছে কলেজ লেভেলে আসো এখন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারাও ক্লাসগুলো বুঝবে। আর যারা জব প্রিপারেশন নিচ্ছে বা যারা অ্যাডমিশন, তাদের জন্য এটা কাজ দিবে ইনশাআল্লাহ। কোশ্চেন গ্রামার পার্ট থেকে তেমন একটা কঠিন আসে নাই, যদিও যারা গ্রামারে খুব বেশি অত এক্সপার্ট হওয়া লাগে না, কিছু টেকনিক জানলে এগুলো অ্যান্সার করা যায়। প্রথম কোশ্চেনটা বলছে সিলেক্ট দা সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ এন অ্যাডভার্ব, মানে ফার্স্ট ওয়ার্ডটা কোথায় অ্যাডভার্ব হিসাবে। এই সেন্টেন্স 4টা দিয়েছি, 1টা 2টা 3টা 4টা। এই 4টা সেন্টেন্সের মধ্যে কোথায় ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডভার্ব আসলে জিনিসটা কি, সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, ভার্বকে কখন কোথায় কিভাবে এটা দিয়ে যদি কোশ্চেন করো, যদি উত্তর পাওয়া যায়, বুঝবা যে ওই যে উত্তর পাওয়া গেছে ওটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, সহজ এটা। এখন ডোন্ট ড্রাইভ, ড্রাইভ ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব আমার এখানে। তাহলে ড্রাইভ কিভাবে ড্রাইভ করতেছে ফার্স্ট ওয়ার্ডটা, তাহলে ভার্বকে মডিফাই করে একটা ওয়ার্ড বসছে। হ্যাঁ, সো ফাস্ট, সোটা আমরা বাদ দিলাম, শুধু ফাস্ট। সো ফাস্ট দুটো একসাথে অ্যাডভার্বে কাজ করতেছে। আচ্ছা, আমি এখানে শুধু ফাস্ট ওয়ার্ডটার কথা বলছি। তাহলে সে গাড়ি চালাচ্ছে, বা গাড়ি চালাইও না, কিভাবে চালাইও না, ফাস্ট, খুব দ্রুত। তাহলে ভার্বকে মডিফাই করছে, সুতরাং এই সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটাতে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। প্রথম সেন্টেন্স, আরগুলো আমার দেখাও লাগবে না, তারপর আমরা অন্যগুলো দেখতেছি। টেকনোলজি ইজ এক্সপেন্ডিং এট এ ফাস্ট ফেজ। তো তোমরা যারা আমার ক্লাসগুলো করছো, যারা অ্যাডমিশন শাখায় আসো, আমি অনেকবার বলার চেষ্টা করছি যে আমরা খুব ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারি। আমরা আর্টিকেল দেখবো, আর্টিকেল। অনেকের আমি এটা ক্লাস বারবার বলার চেষ্টা করছি। আর্টিকেলের পরে এখানে কয়টা ওয়ার্ড? 2টা ওয়ার্ড। তাহলে আমাদের একটা রুলস আছে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন, অর্থাৎ আর্টিকেল এন দা, এটার পরে একটা ওয়ার্ড আছে সেটা নাউন। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, মানে শেষটা নাউন। আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এইখানে আমাদের আর্টিকেলের পরে, অর্থাৎ আমরা আর্টিকেল এন দা, যে আর্টিকেল আছে এ এন, এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ, তোমাদের মুখে খেয়াল করো, এ এন দা। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন, চোখ বন্ধ করে। আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, শেষেরটা নাউন। আর্টিকেলের পরে যদি 3টা হয় ওয়ার্ড, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখন আর্টিকেলের পরে আমরা 2টা ওয়ার্ড পাইছি, একটা 2টা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি নাউন। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কিন্তু আমারে বলছে যে কি এটা ফার্স্ট ওয়ার্ডটা কোথায় অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আমরা অলরেডি পাই গেছি উত্তর, তারপরেও পরেগুলো কেন উত্তর না সেটা তোমাদেরকে বলার চেষ্টা করতেছি। সুতরাং এটা অ্যাডজেক্টিভ, এই বাক্যে ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কেন? আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড, তাহলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এরপরে 3 নাম্বার যে লাইনটা আছে, মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। হ্যাঁ, এখানে মুসলমানরা রমাদানের সময় খাওয়ার খানা উপভুক্ত থাকে।
তাহলে এখানে ভার্ব হিসাবে কাজ করছে। মুসলিম এটা নাউন, আর রমাদান এটা আমাদের কি অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, এবং হচ্ছে ডিউরিং এটা এখানে আমাদের কি হিসাবে ব্যবহার হয়েছে, প্রিপজিশন হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে আর বাকি রয়েছে কি ভার্ব, কারণ একটা সেন্টেন্সের ফান হচ্ছে ভার্ব, তাছাড়া সাবজেক্টের পরে ভার্বই বসে। এখানে ফার্স্ট ওয়ার্ডটা ভার্বের কাজ করছে, ভার্বের কাজ করছে। তাহলে এই ফার্স্ট ওয়ার্ডটা ভার্বের কাজ করছে, এখানে অ্যাডভার্ব কাজ করে না। আমাদেরকে বলছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে কোন সেন্টেন্সে, তাহলে এটা হবে না। আমি এগুলো একটু বুঝতেছি। প্রথমটা আমাদের কাজ করছে, দ্বিতীয়টা কি লিখছে এখানে বলে গেছে, উশাইয়া ওয়েন্ট, ওয়েন্ট এখানে কি লিখছে বোঝা যাচ্ছে না। ওয়েন্ট অন এ 24 hour fast to detox। এখানে দেখো, তাহলে আমার এই অংশটা লাগতেছে বাক্যের, এটা বোঝা না গেলে সমস্যা নেই, বলে মুছে ফেলছি। তাহলে এ 24 hour fast to detox, ওকে। তাহলে এই যে আর্টিকেল আছে, আর্টিকেল আমরা এখন বলতেছি আর্টিকেলের পরে এ এন্ড দা এদের পরে একটা ওয়ার্ড হইলে, অ্যাক্টিভ ওয়ার্ড হইলে সেটা হচ্ছে নাউন, দুটি ওয়ার্ড হইলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটি ওয়ার্ড হইলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আর্টিকেলের পরে আমার এখানে এই যে আরেকটা ওয়ার্ড আছে টু, প্রিপজিশন, তাহলে সেটা আমরা পরে বাদ। তাহলে আর্টিকেলের পরে আমরা কয়টা ওয়ার্ড পাইছি, একটা দুইটা তিনটা। এটা মূলত হাইফেন এডজেক্টিভ 24 আওয়ার, এটা হাইফেন এডজেক্টিভ মানে আর্টিকেলের পরে এই একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, এই পুরাটা একটা ওয়ার্ড হিসেবে কাজ করতেছে। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, ওটা কিন্তু আবার প্রিপজিশন, ওটা আরেকটা অংশ। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে কি নাউন হিসেবে কাজ করছে। তাহলে 3 নাম্বার বাক্যে ফার্স্ট ওয়ার্ডটা নাউন হিসেবে কাজ করছে, কারণ আর্টিকেলের পরে আমরা ফার্স্ট ওয়ার্ডটা পাইছি, দুইটা ওয়ার্ড হিসেবে পাইছি। সুতরাং এটাও আমার অ্যাডভার্ব হিসেবে কাজ করে নাই। এরপরে যেটা আছে, আচ্ছা শেষ আমার। সুতরাং আমার প্রথম ওয়ার্ডটা ডোন্ট, যে লেখছিল ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এরকম একটা ওয়ার্ড লিখছিল। এটা আমার ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ এটা ড্রাইভ কে মডিফাই করছে। কিভাবে ড্রাইভ করতেছে, খুব ফাস্ট। আমরা হচ্ছে যে এটা সংক্ষেপে এমপিটি বলি আর কি, ম্যানার ফ্রেজ টাইম, অর্থাৎ কিভাবে এটা কি কোন ম্যানারে এ করতেছে, এটা হচ্ছে খুব ফাস্টলি। ঠিক আছে এই কোশ্চেনটা। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, বলতেছে দ্য রিভার ফ্লো ফাস্ট দ্য ভিলেজ। এখানে ফার্স্ট ওয়ার্ডটা কি হিসাবে কাজ করছে, এই ফার্স্ট ওয়ার্ডটা দেখো একই সেন্টেন্সে একটু আগে ফার্স্ট ওয়ার্ডটা কি হিসাবে কাজ করছিল, সেটা এফ এ ওটা, আর এটা হচ্ছে ফার্স্ট। হ্যাঁ, তো এখানে এটা কি হিসাবে কাজ করছে সেটা বলতেছে। কোশ্চেনটা ঠিক আছে কিনা আমি একটু দেখি। কি দ্য রিভার ফ্লো, হ্যাঁ ঠিক আছে, ফাস্ট দ্য ভিলেজ। ওকে, তাহলে এখানে এই যে এ পর্যন্ত আমার ফুল স্টপ, এখানে ফুল স্টপ আমার, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে। তো এই দ্য রিভার এটা আর্টিকেল, আর এটা হচ্ছে কি তোমার নাউন, আর এটা হচ্ছে ভার্ব, আর্টিকেল নাউন ভার্ব। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা আমাদের অবজেক্ট। এখন এখানে মানে অবজেক্টটাও নাউন, মোট কথা হচ্ছে এটা একটা নাউন হিসেবে, আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন আছে। প্রিপজিশন, প্রিপজিশন জিনিসটা বুঝতে হবে। প্রিপজিশন এটা উচ্চারণ হচ্ছে প্রেপজিশন, প্রেপজিশন। তাহলে প্রিপজিশন কেন বলা হয় এটাকে, নাউন বা প্রনাউনের পূর্বের অবস্থানকে প্রিপজিশন বলা। অর্থাৎ কোনো নাউন বা প্রনাউনের পূর্বে যদি কোন একটা ওয়ার্ড বসে এবং সেটা যদি এমনিতে প্রিপজিশন হয়, তাহলে এটা প্রিপজিশন হিসেবে কাজ করছে বলতে হবে। সুতরাং এখানে ওয়ার্ডটা ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে প্রিপজিশন। কেন, কোন নাউন বা প্রনাউনের পূর্বে বসছে, কোন নাউন বা প্রনাউনের পূর্বে বসলে সচরাচর ওয়ার্ড গুলো প্রিপজিশন হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রিপজিশনের পরে যে কোনো ওয়ার্ড সেটা নাউন হয়ে যায়। যেমন তুমি উইথ লিখছো, উইথ কেয়ার, উইথ হার্ট, এগুলো কিন্তু অ্যাডভার্ব বা ভার্ব, অ্যাডভার্ব। কিন্তু এখানে উইথ এটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে এটা এগুলো এখন কি হয়ে যাবে, নাউন। প্রিপজিশনের পরে যে কোনো ওয়ার্ড এগুলো নাউন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে এই যে নাউন আছে, নাউনের পূর্বে তাহলে আমরা ফার্স্ট ওয়ার্ডটারে অ্যাডভার্ব প্রিপজিশন হিসেবে কাউন্ট করব, কারণ আমাদের নিয়ম বলতেছে যে কি নাউন বা প্রনাউনের পূর্বে যাই বসে তাই হচ্ছে প্রিপজিশন। সুতরাং নাউন বা প্রনাউনের পূর্বে ফার্স্ট ওয়ার্ডটা প্রিপজিশন হিসেবে কাজ করছে, তাহলে এখানে অ্যানসার হবে আমাদের প্রিপজিশন। ওকে,
এরপরে ইট ওয়াজ, একটু আগে দিয়ে আমি রুলস বলছি, ওই রুলস দিয়ে এটা করে ফেলতে পারবা। ইট ওয়াজ এ ক্রাউডলি অ্যাটাকড, হ্যাঁ, অন এ ডিফেন্সলেস ম্যান, মানে হচ্ছে যে কি যে মানুষের কোনো নিরস্ত্র ওর উপরে অ্যাটাক করা, এটা তো কাপুরুষের কাজ, এরকম একটা কথা বলছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের জানার দরকার নাই। তাহলে অন, এটা এখানে প্রিপজিশন, আমরা অন এটা বাদ, ওই অংশটা বাদ। তাহলে আর্টিকেলের পরে এই যে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এখন বলতেছে এই যে কাওয়ার্ডলি ওয়ার্ড এটা কি হিসাবে কাজ করছে, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, খুব ইজিলি বলে ফেলতে পারতেছি। রুল যদি জাস্ট এখানে একটা রুলস কাজ করলে দুইটা তিনটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছি। একটা হচ্ছে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড, আর্টিকেলের পরে এখানে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড হইলে সেটা নাউন, যদি আর্টিকেলের পরে যদি কাওয়ার্ডলি ওয়ার্ডটা থাকতো নাউন, আর্টিকেলের পরে যেহেতু দুইটা ওয়ার্ড আছে এটা নাউন এটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলে আর্টিকেলের পরে একটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন, হতো এভাবে। আচ্ছা, তিনটা আমি এখানে সমাধান দিছি, আরগুলো আমার লিখে লিখে সমাধান দিতে হবে, যেহেতু আমার বোর্ডে এত বেশি জায়গা ছিল না বা জায়গা নাই। এরপরে sleeps only for 4 hours, এই যে বলছে ইহান ইহানা ইহানা স্লিপ অনলি ফর 4 আওয়ার্স, এই যে স্লিপ বার্বটা এটা কেমন বার্ব বলতেছে, যে এটা কোন ধরনের বার্ব। হ্যাঁ, তো অনেক প্রকার বার্ব আছে, অনেক প্রকার, তোমাদের জানতে হবে, তোমরা জানো, যারা এডমিশন দিচ্ছ তারাও জানো, অনেক প্রকার বার্ব আছে। তা আমরা এখানে দুই প্রকার বার্ব নিয়ে, এটা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এর মধ্যে পড়বে। তো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ সিনার খুব সহজ একটা কৌশল হচ্ছে, যেমন আই ইট, আমি খাই, কি খাই সেটা কিন্তু বলা লাগবে। আই ইট, আমি খাচ্ছি, কি খাচ্ছি, রাইস। আই মেক, আমি কি করছি, তৈরি করতেছি, কি তৈরি করছি, এ হাউস। এখন যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, এখানে ভার্ব কোন, এটা ট্রানজিটিভ ভার্ব কিনা, ইন্ট্রানজিটিভ ভার্ব কিনা, পজিটিভ ভার্ব কিনা, এরকম করে জিজ্ঞেস করছে। তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন দেখো এটার অবজেক্ট মানে কি, উত্তর, ভার্বে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাচ্ছে কিনা, খাচ্ছে, কি খাচ্ছে, রাইস, করতেছে, কি করতেছে, এরকম উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে ইহানা স্লিপ, এখন অনলি ফর 4 আওয়ার্স, এটা কিন্তু আমার অবজেক্ট না, বা এটা হচ্ছে যে কি উত্তর না, কিন্তু মানে ট্রানজিটিভ ভার্বের পরে একটা এমন একটা অবজেক্ট বসবে সেটা আসলে বাস্তব জীবনে নাউন হিসেবে কাজ করে, এটা হচ্ছে সংক্ষেপ নিয়ম। যেমন আই ইট রাইস, আবার কোন বাক্যে রাইস, এটা রাইস ইজ ইটেন বাই মি, রাইস এটা কোন বাক্যে নাউন হিসেবে কাজ করছে না। আই মেক এ হাউস, হাউস ইজ ফান্ডামেন্টাল ফর এভরি ম্যান, বোঝা গেছে, ফর এভরি ফ্যামিলি। তো এখানে হাউস এটা অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটা থাকবে সেটা বাস্তব জীবনের নাউন, কিন্তু মানে এমন একটা অবজেক্ট যেটা নাউনের কাজ করতে পারে বা নাউন। কিন্তু এখানে এই যে অনলি ফর 4 আওয়ার্স, এটা আসলে ওটা হচ্ছে ফ্রেজ, যদি বলো, যদি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ অনেকে বলে ফর 4 আওয়ার্স, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ না। আচ্ছা যাই হোক, এটা একটা ফ্রেজ, এটা মানে আমরা এখানে কিন্তু কি কোনো প্রনাউন পাই নাই, কোনো নাউন পাই নাই, এখানে যেটা বসবে অবজেক্ট হিসেবে বসবে স্লিপ, স্লিপের পরে যে অবজেক্ট যেটা বসবে সেটা নাউন বা প্রনাউন পাওয়ার কথা ছিল। অবজেক্ট হিসাবে আমরা নাউন বা প্রনাউন একটা পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে অবজেক্ট হিসাবে কোনো নাউন বা প্রনাউন পাই নাই। তার মানে এই স্লিপ ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে এবং অবজেক্টটা নাউন বা প্রনাউন, নাউন বা প্রনাউন, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এইটা একটা ট্রানজিটিভ ভার্ব, মেক এটা ট্রানজিটিভ ভার্ব এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু এখানে স্লিপ যে ওয়ার্ডটা আছে এটার পরে আমরা ওইরকম কোনো নাউন বা প্রনাউন পাই নাই, সুতরাং এই স্লিপ ওয়ার্ডটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের কোশ্চেনে করছে এটা কোন ধরনের ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না। ওকে, যে ভার্বের অবজেক্ট আছে এবং অবজেক্টের নাউন বা প্রনাউন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট নাই, বরং অবজেক্ট না বসে ফ্রেজ, যেমন বার্ডস ফ্লাই, যেটা অবজেক্ট লাগবে না, ইন দা স্কাই, তাহলে এখানে ফ্লাই, ফ্লাই এর পরে কিন্তু আমার এটার অবজেক্ট যেটা বলছি সেটা কোনো নাউন বা প্রনাউন না, এটা একটা ফ্রেজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন দা স্কাই এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, এটা কোনো নাউন বা প্রনাউন। বার্ডস ফ্লাই, আর এটা না দিলেও আমরা বুঝতাম এখানে ইহানা স্লিপ, স্লিপ এটা
না বললেও এখানে যদি আই ইট, আমি খাই, কি খাই সেটা না বললে আমার পরবর্তী কথাটা আমি বুঝতে পারবো না। অ্যাকচুয়ালি খাওয়ার তো অনেক জিনিস আছে, অনেক কিছু আছে। সুতরাং আমাদের বলতে হবে যে আই ইট রাইস, এটা বলতে হবে, বলা লাগবে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হবে। এখন বার্ডস ফ্লাই, এটা যদি নাও বলে ইন দ্য স্কাই, তাও এটা ধরে নিবি ইন দ্য স্কাই যে বার্ড ফ্লাই করে এটা। সুতরাং এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ফ্লাইটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন দ্য স্কাই এটা না বলে, আর এটা বললেও কোনো সমস্যা নেই, এটা বললে আমার কোনো আমার অরিজিনালি নাউন বা প্রোনাউন না, এটা এটা একটা ফ্রেজ, ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই এটা একটা ফ্রেজ, সুতরাং এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক একইভাবে স্লিপ, স্লিপের পরে এই অংশটা না দিলে আমার বাক্যটা সম্পূর্ণ ছিল। তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে ভার্বের অবজেক্ট লাগে বাক্য সম্পূর্ণ করতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট লাগে না সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আর যে অবজেক্ট থাকলে সেটা কোনো অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউন না, সেটা একটা ফ্রেজ। ওকে, এরপরে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। হি স্টার্টেড টিচিং হেলমেট। হ্যামলেট। ওকে, এখানে she started teaching, তাহলে এ আইএনজি টিচিং এটা কি বলতেছে, ওরা বলতেছে যে কি এটা কি হবে কিনা, পার্টিসিপল হবে কিনা, তারপরে হচ্ছে যে কি ইনফিনিটিভ হবে কিনা, ইনফিনিটিভ তো জীবনে হবে না, ইনফিনিটিভ হবে কিনা, ভার্বাল নাউন হবে কিনা, ভার্বাল নাউন তো হবে না, তারপরে হচ্ছে জিরান হবে কিনা। ওকে, এখন দেখো তাহলে পার্টিসিপল কি, পার্টিসিপল হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল বলা যাইতো যদি এটা অ্যাডজেক্টিভের কাজ করতো। কোন একটা ভার্ব সে ভার্বের কাজ না করে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, প্রেজেন্ট পার্টিসিপল বলা যাইতো। আর ইনফিনিটিভ তো হবে না, টু ইনফিনিটিভ টু প্লাস বি জিরো। আর হচ্ছে জিরান হইতে পারে, সেটা আমরা একটু পরে বলতেছি। আর একটা ভার্বাল কি একটা বলছে, তো ওটাও হবে না কারণ একটা ভার্ব আছে এখানে স্টার্ট। এখন যদি কোনো আইএনজি ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে কাজ করে, কোন ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে কাজ করে, সেটারে জিরান বলা যায় বা জিরান বলতে পারবো আমরা। যেমন হি স্টার্টেড টিচিং, এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, যে কোনো একটা আইএনজি যদি সাবজেক্ট হিসাবে, যেমন টিচিং ইজ এ নোবেল প্রফেশন, টিচিংটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, সুতরাং এই টিচিংটা এখানে কি, টিচিংটাও জিরান, টিচিং ইজ এ নোবেল প্রফেশন। তাহলে কোনো এটা ওয়ার্ড আইএনজি সেটা সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে কাজ করলে সেটা আমরা জিরান বলতে পারি। আবার এখানে অন্য আরো ফেস আছে, এটা অনেকটা ভার্বের মতোই কাজ করতেছে, সেই ক্ষেত্রেও এটা হচ্ছে কি কি বলা যাবে যে জিরান। তা আমরা এই সংক্ষেপে এই টেকনিকটা খেয়াল করবো, কোন আইএনজি সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করলে সেটা হচ্ছে কি বলা যায়, সেটারে জিরান বলা যায়। তো এই ক্ষেত্রে এটা জিরান। আরো আমি জিরান পার্টিসিপল নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত ক্লাস দিব, এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না এখন, এটা নিয়ে একটা ক্লাস রেডি করবো ইনশাআল্লাহ। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 43 নাম্বারটা, এটা তো আমি অনেকদিন ক্লাসে বলছি। শি ওয়াজ মেরিড এ রিচ ম্যান। তাহলে কাউকে নিজ থেকে বিয়ে করা, এটা হচ্ছে টু, মেরিড টু, কাউকে, এটা প্রিপজিশন থেকে আসছে, কাউকে নিজ থেকে বিয়ে করা, বিয়ে দেওয়া সেটা হচ্ছে অফ, জোর করে বিয়ে দিচ্ছে বা বিয়ে দিচ্ছে সেটা হচ্ছে অফ। কিন্তু নিজে বিয়ে করা, নিজে বিয়ে করলে সেটা হচ্ছে মেরিড টু হয়, কাউকে নিজ থেকে নিজে বিয়ে করলে সেটা হচ্ছে মেরিড টু হয়, তাহলে এখানে মেরিড টু হবে। এরপরে গ্রামার পার্ট না, এটা খুবই সহজ, বলছে কি কোন ওই জেন্ডার, এটা 44 নাম্বার। সিলেবিং এটা কোন জেন্ডার, মানে এটা জেন্ডার আছে, তোমরা ম্যাসকুলিন ফোর্স অফ, ফিমেলিন ফোর্স অফ, নিউট্রাল ফোর্স অফ, কমন জেন্ডার ফোর্স অফ। তাহলে এটা এমনিতে বোঝাচ্ছে কারণ এটা ছেলে ও মেয়ে, হ্যাঁ ভাই বোন, ছেলে মেয়ে দুটাই বোঝাচ্ছে, কাজিন বোঝাচ্ছে সিলেবিং এর দ্বারা, বা ভাই বোনও বোঝায়। সুতরাং এখানে এটা হচ্ছে কি বলবা, কমন জেন্ডার কোটা, যে জেন্ডারে যেটার মধ্যে ফার্স্ট জেন্ডার সেকেন্ড জেন্ডার মানে দুটাই আছে, দুটাই ছেলে মেয়ে দুটার উপস্থিতি আছে। যেমন চিলড্রেনের মধ্যে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে, ঠিক আছে। স্টুডেন্টের মধ্যে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে, সুতরাং ওগুলো হচ্ছে কমন জেন্ডার। হ্যাঁ, তাহলে এটা কমন জেন্ডার খুবই ইজি, এটা গ্রামার পার্ট না, এমনি তোমরা পড়ছো বা তোমরা জানো, আমি বলে দিচ্ছি যে সিরিয়ালি পাইলাম ওই হিসাবে
এরপরে আরেকটা 37 নাম্বার কোশ্চেনটা, সেটাও গ্রামার পার্ট না এমনিতে, এটা খুবই ইজি। তো এখানে বলতেছে যে কি লাগবে না, এটা সিঙ্গুলার প্লুরাল ফর্ম, এটা তোমরা এইগুলো গ্রামার পার্ট না। পরে আরেকটা আছে, এটা তোমাদের একটু লাগবে, আমি ইয়ে করে দিচ্ছি। 48 নাম্বার, টু টেল মি frankly why you did this। হ্যাঁ, why you did this, এই why you did this এটা বলতেছে যে কি কোন ধরনের পার্ট। এখানে লিখছে অ্যাডজেক্টিভ ক্লজ, সংক্ষেপে লিখতেছি, তারপরে লিখতেছে নাউন ক্লজ, তারপর লিখতেছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তারপর লিখতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ তো এটা জীবনে হবে না, সাবজেক্ট ভার্ব থাকলে সেটা ফ্রেজ না, ক্লজ। ইউ ডিড সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা ক্লজ, সুতরাং আমরা আগে থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা হবে না, জীবনে হবে না। তো অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এটা এখন এটা বিস্তারিত আলোচনা করতেছি না, তোমরা খেয়াল করবা যে শুধু ইট দিয়ে ট্রান্সফার করা যায় কিনা। টেল মি ফ্র্যাঙ্কলি ইট, ফ্র্যাঙ্কলি ওয়ার্ডটা বাদ দাও, টেল মি ইট, এটা আমাকে বলো। এটা ইট দিয়ে ট্রান্সফার করা যাচ্ছে, ইট দিয়ে ট্রান্সফার করা গেলে সেটা হচ্ছে নাউন ক্লজ, সিধা কথা। ইট দিয়ে ট্রান্সফার করা গেলে সেটা হচ্ছে নাউন ক্লজ। আর যারা আরো একটু ডিপলি শিখতে চাও তাদের উদ্দেশ্যে যদি দুই একটা কথা বলি, যারা আরো ডিপলি, I know why he comes here, এই যে I know why he comes here, I know the man who is good। খুবই ইজিলি মনে রাখতে পারবা, এই যে রিলেটিভ প্রোনাউন বসবে এখানে বা ডব্লিউএস কোশ্চেন বসবে, এরপর অংশটা বলবে তোমার নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ এসে। তো তুমি খেয়াল করবা ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে বা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, এর আগে কি নাউন আছে না ভার্ব আছে। যেমন এর আগে আছে ভার্ব, এই যে হোয়াই এর আগে কি আছে ভার্ব। তো হোয়াই এর আগে যদি ভার্ব থাকে তাহলে এই যে হোয়াই, এমনিতে তুমি এটা অরিজিনালি এটা চিন্তা করো, আই নাও ইট, মানে আমি ইট দিয়ে রিপ্লেস করতেছি, ইট দিয়ে রিপ্লেস, এটা বাক্যটা মিলতেছি। ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ, প্রথম কথা হচ্ছে এটা। আবার তুমি চিন্তা করবা যে এই যে হোয়াই এর আগে ভার্ব আছে, যদি ডব্লিউএইচ ওয়ার্ড এর আগে যদি ভার্ব থাকে পরের ক্লজটা হচ্ছে নাউন ক্লজ হয়। আর ডব্লিউএইচ ওয়ার্ড এর আগে যদি নাউন বা প্রোনাউন থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড বা হচ্ছে যে কি রিলেটিভ প্রোনাউন হতে পারে, এর আগে যদি নাউন বা প্রোনাউন থাকে পরের ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দুইটা কথা, যে সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড এরপরে ক্লজ যেটা থাকবে সেটা হচ্ছে কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি ভার্ব থাকে, ভার্ব প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড এরপরে ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে যারা ডিপলি শিখবে তাদের জন্য, যে আমি কিভাবে এটা করব। ভার্ব দেখবো, ভার্ব হইলে সেটা হচ্ছে নাউন ক্লজ, আর এর আগে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এত কিছু করার লাগবে না, তুমি ইট দিয়ে যদি রিপ্লেস করা যায়, ইট বসায় যদি এটা পড়া যায়, ইট দিয়ে মিলে বাক্যটা, তাহলে সেটা হচ্ছে যে কি নাউন ক্লজ। আর ইট দিয়ে না মিললে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন এটা আই নাও দা ম্যান ইট, মিলছে? মিলে নাই। আই নাও ইট, এটা মিলছে, এটা হচ্ছে নাউন ক্লজ। যেটা মিলে ইট দিয়ে সেটা নাউন ক্লজ, যেটা মিলে না সেটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এই সহজ, এটা একদম সহজ দিছে বিসিএস, আসলে টেকনিকের মধ্যে দিয়ে দিয়েছে, খুবই ইজি। তোমরা টেকনিক দিয়ে এগুলো কি করতে পারবা, বা ক্লাসে আমি এগুলো বিস্তারিত অন্যান্য আর টেকনিক আছে এগুলো বলছি, এখন সংক্ষেপে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আই হিয়ার্ড হার সিং, তো এইটা রিসিভ করতে বলছে, এটা একটু জটিল, জটিল না সহজ আছে। I heard sing, মানে দুইটা ভার্ব, মোট কথা হচ্ছে এখানে হেয়ার এটা শুনতেছি, হার সিং দুইটা ভার্ব। তোমরা এটা মাথায় রাখবা, দুইটা ভার্ব হলে কিভাবে করতে হবে আমি একটু খেয়াল করেন। আমার মূলত বাক্য এটা বাদ, সিং এর ওয়ার্ডটা বাদ, তাহলে হার এটা সাবজেক্টের জায়গায় আসলে সি হবে, এবং এটা ফার্স্ট টেন্স আছে।
কি ফার্স্ট টেন্স থাকলে তাহলে ওয়াজ হবে। তোমরা জানো ফেসিভ বি ভার্ব ছাড়া হয় না, বি ভার্ব দিয়ে ফেসিভ করতে হয়। দুনিয়াতে এমন কোনো ফেসিভ নাই যেটা বি ভার্ব ছাড়া হইছে। বি ভার্ব যদি কোথাও বি ভার্ব না থাকে বুঝবা যে এটা উজ্জ্বল আছে। তো এখন বি ভার্ব আমরা কি নিয়ে আসি, এম ইজ আর ওয়াজ আর। এখন এটা ফার্স্ট টেন্সের জন্য ওয়ার্ড, তাহলে শি ওয়াজ হেয়ার্ড বাই মি। মূলত এটা ছিল এরকম যে আই হেয়ার্ড হার, তাহলে এই যে হার এটা সাবজেক্টের জায়গায় আসছে, এটা সাবজেক্টিভ ফর্ম বসবে, হার এটা শি হয়ে গেছে। এখন পেসিভ হচ্ছে যে কি বি ভার্ব দিয়ে বি থ্রি, বি দিয়ে বি থ্রি। তো এখন এই যে হেয়ার এটা ফার্স্ট টেন্সে আছে ওই জন্য আমরা ওয়াজ নিয়েছি বি ভার্ব, আর এটা বি থ্রি সাবজেক্ট অবজেক্টের জায়গায় গেছে বাই মি। এখন যেহেতু এখানে সিং আছে, ওটা আরেকটা ভার্ব আছে, আরেকটা ভার্ব থাকলে সেটা আমরা নন ফাইনিট বানাই দিতে হয়। অর্থাৎ এখানে আই আই ওয়াজ হেয়ার্ড টু, শি ওয়াজ হেয়ার্ড টু সিং বাই মি। আমি আশা করি বুঝাতে পারছি। তোমরা প্রথমে ফরের ভার্বটা বাদ দিবা বাক্য থেকে, ফরের ভার্ব এটা বাদ দিয়ে পুরো বাক্যটা বানাই ফেলবা, ঠিক আছে? পুরো বাক্যটা বানাইছি, পুরো বাক্য বানানোর পরে এই যে তুমি যেখানে বাই বাই মি বসাইছো এর আগে দিয়ে এই ভার্বটারে হচ্ছে যে কি টু দিয়ে ইনফিনিটিভ করে দিবা। তাহলে অ্যানসারটা হয় শি ওয়াজ হেয়ার টু সিং বাই মি। মূলত সেন্টেন্স ছিল যে এটা, মূলত সেন্টেন্স ছিল আই হেয়ার্ড হার। এখন সিং এটা অতিরিক্ত আনছে, সেটা আমরা অতিরিক্ত অন্যভাবে করব। তাহলে এটা কিভাবে করলাম, প্রথমে এই যে এটা এদিকে নিয়ে আসছি, হারটা শি হয়ে গেছে, আইটা বাই মি হয়ে গেছে, আর এখানে এখানে কি আছে হেয়ার, এটা হচ্ছে ফার্স্ট টেন্স, তাহলে বি দিয়ে বি থ্রি ওয়াজ হেয়ার, তাহলে এটা ফেসিভ হয়ে গেছে। এখন অতিরিক্ত একটা যে ভার্ব, এই ভার্বটা আমরা কি করব, এই যে বাই মির এর মাঝখান দিয়ে নিব, অর্থাৎ এর আগে আমরা দিয়ে দিব বাই মি, সেটা হচ্ছে ইনফিনিটিভ বানাই দিব একটা বাক্যে আমরা। আর এখানে কমপ্লিট বাক্যে আর আমার ফাইনিট ভার্ব দরকার না, সেটা আমরা নন ফাইনিট বানাই দিছি। আই ওয়াজ হেয়ার্ড, শি ওয়াজ হেয়ার্ড বাই মি, এটা ছিল। ওই যে কি, সেটা হচ্ছে টু সিং, টু সিং, সেটা ওরা আসছে। তাহলে এটা এভাবে মনে রাখবা, মানে আই হেল্প হার ওয়াক, এটা দিছে। আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তাইলে এই যে হার এটা শি হয়ে যাবে, হেল্প, হেল্প এটা প্রেজেন্টে আছে, শি ইজ হেল্পড, শি ইজ হেল্পড বাই মি, এরকম হওয়ার কথা ছিল। এখন বাই মি এটা কারেক্ট, কিন্তু এখানে আরেকটা ভার্ব আছে না, এই ভার্বটা এই জায়গায় ঢুকে যাবে, ঢুকে টু ওয়াক হয়ে যাবে। তাইলে শি ইজ হেল্পড টু ওয়াক বাই মি, she is helped to work by me। আশা করি বুঝতে পারছো, এগুলো হচ্ছে ডাবল ভার্ব, মানে দুইটা ভার্ব থাকলে ফেসিভটা কিভাবে করতে হয়। অনেকগুলো ফেসিভ আছে, কোয়াসি ফেসিভ থেকে শুরু করে অনেক ধরনের ফেসিভ আছে, এগুলো করবা ফেসিভ কিন্তু আসে একটা। তাহলে এটা আইছে বিসিএস এ, এটা তোমরা দেখে রাখবা কয়েকবার, এটা সহজ আছে। মানে এটা ফরের ভার্বটারে আমরা ওই যে অবজেক্টের আগে দিয়ে ইনফিনিটিভ দিয়ে বসাই দিব, জাস্ট এটুকু। এটা আশা করি পারবা, কঠিন কিছু না। এরপরে আরেকটা যেটা আইছে, এটা ওয়ান অফ এ রুলস, সেটাও তোমরা অনেকেই জানো। এখানে লিখছে which one is correct, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আইছে one of my sister, আর দিছে, আমরা আর লিখলাম না, বি নাম্বার আবার one of my sister, স্টার এখানে ইজ দিছে, সি নাম্বার দিছে one of my sister is দিছে। আমরা আর লেখা দরকার নাই, পরেরটা আমাদের দরকার নাই। তাহলে এটা ওয়ান অফ রুলস তোমরা অনেকেই জানো। ওয়ান অফ এর পরে সাবজেক্ট কিন্তু প্লুরাল, তবে ভার্ব সিঙ্গুলার, এটা হচ্ছে ওয়ান অফ এর রুলস। তোমরা পড়ছো বা এখন যারা অনেকেই গো এটা পড়ে, ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার বসবে, এটা হচ্ছে রুলস। তাহলে ওয়ান অফ এর পরে এখানে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল আছে সিস্টার্স, কিন্তু ভার্বটা প্লুরাল দিয়ে দিয়েছে, ভার্ব সিঙ্গুলার হবে না, এটা বাদ। ওয়ান অফ এর পরে সিস্টার, সিস্টার এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, ঠিক আছে না, ঠিক নাই। সিস্টারে ওয়ান অফ এর পরে রুলস হচ্ছে সাবজেক্টটা প্লুরাল হবে, ওয়ান অফ এর পরে এখানে সাবজেক্টই ঠিক নাই,
সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার দিয়ে দিছে, ভুল, এটা আমার আর দেখার দরকার নাই। এরপরে ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার ঠিক আছে, তার মানে এটা কারেক্ট। এখানে গ্রামার থেকে যেগুলো আইছে সবগুলোই সহজ, আর কিছু বলার মতো নাই। ও আরেকটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা আছে সেটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। উই মিট মেধা ক্রাইং। ক্রাইং আচ্ছা লাগবে না, এখানে ক্রাইং ওয়ার্ডটা কি হিসাবে কাজ করছে সেটা বলতেছে, আমার এখান থেকে হয়ে যাবে যে ক্রাইং ওয়ার্ডটা, তাহলে হচ্ছে যে কি বলতেছে জিরান, জিরান কিনা, ইনফিনিটিভ কিনা, ইনফিনিটিভ কিনা, তারপরে সি নাম্বারে ভার্বাল নাউন কিনা, না মানে ভার্ব যেটা নাউন হিসেবে কাজ করে না, ভার্বাল নাউন না, তারপরে হচ্ছে পার্টিসিপল কিনা। ওকে, তাহলে আগে একটা আমার আইএনজি ছিল, সেটা হচ্ছে জিরান হিসেবে কাজ করছে আমরা বলছিলাম। তো এখন দেখো আমি এটা নিয়ে ক্লাস দিব ইনশাআল্লাহ, ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমি একটু আসলে ব্যস্ত সময় কাটাচ্ছি, আজকের ক্লাসটা আমি হুটহাট করে দৌড়াদৌড়ি করে দিচ্ছি, জানি না তোমরা কিরকম বুঝতেছো। তো এখানে এই যে জিরান, জিরান কখন হবে? যখন সে সাবজেক্ট হিসেবে কাজ করে কোনো আইএনজি, কোনো আইএনজি অবজেক্ট হিসেবে কাজ করতেছে, মানে সাবজেক্ট নাউন হিসেবে কাজ করতে পারতেছে কিনা, অবজেক্ট হিসেবে কাজ করতে পারতেছে কিনা সেটা। আর ইনফিনিটিভ তো জীবনেও হবে না, ভার্বাল নাউনও হবে না। তাহলে আমার ফেস হচ্ছে যে কি জিরান এবং পার্টিসিপল, পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপল বোঝাচ্ছে আর কি। তা আমি দেখবো কোন একটা আইএনজি সেটাকে অ্যাডজেক্টিভের কাজ করছে কিনা। তোমরা কি জানো, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, অবস্থা, অবস্থা বুঝাইলেও সেটাও অ্যাডজেক্টিভ কিন্তু। তাইলে এই মেধার অবস্থা কিরকম? সে কান্না করতেছে, এই যে এই মেধা এটা নাউন, ওর অবস্থা বোঝা যাচ্ছে, অবস্থাটা সে কেমন, কান্না করতেছে। তাহলে কোনো একটা আইএনজি সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে আমরা তারে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবো, পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল আমি জিরা নিয়ে খুব ভালো একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, 15 থেকে 30 মিনিটের। যদি কোনো একটা আইএনজি সেটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, কোন একটা আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটারে আমরা পার্টিসিপল বলতে পারবো, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। কেন পার্টিসিপল আর অ্যাডজেক্টিভ যেটা সেটা পার্টিসিপল, মানে পার্টিসিপলটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বলতে পারবা। তাহলে এই দিক থেকে মেধার অবস্থা বোঝাচ্ছে, মেধা কি অবস্থায় আছে, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, আকার, আকৃতি, ধরন, নকশা, ডিজাইন যা বোঝাবে সবই অ্যাডজেক্টিভ, সবই কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন যদি এখানে বলি আই রাফি, রাফি তারপরে বললো ইন দা রুম, এটা ব্যাকেটের মধ্যে রাখলো, রাফির অবস্থা বোঝাচ্ছে, রাফি কোথায় আছে, ইন দা রুম। এটাও কিন্তু এই যে ইন দা রুম, এটা হচ্ছে যে কি মোটামুটি বলা যায় যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যদিও এটা অন্য ফাংশনে চলে গেছে, কিন্তু এটা রাফির অবস্থা বুঝেছে, ইন দা রুম। তাহলে ঠিক একই ভাবে ক্রাইং ওয়ার্ডটা হচ্ছে মেধা, এই মেধার অবস্থা, মেধা হচ্ছে কোন অবস্থায় আছে, কান্নারত অবস্থায় আছে, মানে নাউনের একটা ইয়ে বোঝাচ্ছে, নাউনের যে কোনো আকার, আকৃতির, ধরন, অবস্থা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে এই যে ক্রাইং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন অ্যাডজেক্টিভ সেটা অ্যাডজেক্টিভ না বলে আমরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখন প্রেজেন্ট পার্টিসিপল না দিয়ে শুধু পার্টিসিপল দিছি, তাহলে উত্তর আমরা শুধু পার্টিসিপল দিব। এটা জিরান না, এটা হচ্ছে যে কি আমাদের কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে নাই, সুতরাং এটা জিরান বলবো না, আমরা এটা বলবো পার্টিসিপল। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। আমি চেষ্টা করব এগুলো নিয়ে আবার রিভিউ ক্লাস দেওয়ার জন্য, বা চেষ্টা করব যারা রিকোয়েস্ট করছো তাদের উদ্দেশ্যে ক্লাসটা দেওয়া। ধন্যবাদ সবাইকে।